রোগীদের লিফটিং এবং মুভিং মডিউলে আপনাদের স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে পারবেন বডি মেকানিক্স কি, রোগীকে উঠানো এবং সরানোর জন্য 3টি ইমার্জেন্সি পদক্ষেপ এবং 2টি নন ইমার্জেন্সি পদক্ষেপগুলি কি কি, রোগীদের স্থানান্তরিত করার কৌশলগুলি কি কি। এমন 5টি পরিস্থিতি আছে যেগুলো সম্পর্কে জানবেন, যেগুলির জন্য আপনাকে রোগীর সাথে জরুরি পদক্ষেপ বা ইমার্জেন্সি মুভমেন্ট নিতে বাধ্য হতে হবে। রোগীদের বহন করার জন্য সরঞ্জাম এবং ডিভাইসগুলি কি কি এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকাগুলি কি কি। রোগীকে তোলা বা সরানোর আগে একটি পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা রোগীদের আরো আহত না করে থাকি। এই পরিকল্পনার মধ্যে রয়েছে রোগীর ওজন কতটা উঠানো হবে তা অনুমান করা, আপনার সীমাবদ্ধতাগুলি চিনতে হবে এবং আপনার সামর্থ্যের বাইরে এমন কোনো রোগীকে তুলতে বা সরানোর চেষ্টা করবেন না। অতএব প্রয়োজনে অতিরিক্ত সাহায্য নেওয়া আপনার উচিত। এই মডিউলে আপনি রোগীদের তুলে নিয়ে যাওয়া এবং সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে শিখবেন। বডি মেকানিক্স বলতে বোঝায় আঘাত কমানোর জন্য রোগীদের উত্তোলন এবং সরানো সহজতর করার জন্য আমাদের শরীরের সঠিক ব্যবহার। বডি মেকানিক্স হলো রোগীদের তোলা বা বহন করার সময় আমাদের বসার, দাঁড়ানোর বা বাঁকানোর সময় আমাদের কি ভঙ্গি বজায় রাখা উচিত তার একটি পদ্ধতি। এর মধ্যে দাঁড়ানো এবং নিজের শরীরকে সঠিকভাবে নাড়াচাড়া করা বা আঘাত প্রতিরোধে নিজের শক্তির সর্বোত্তম ব্যবহার জড়িত। একজন উদ্ধারকারীর দ্বারা শরীরের মেকানিক্সের সঠিক এবং দক্ষ ব্যবহার ঘটনাস্থল বা অপারেশনাল এলাকা থেকে রোগী বা ভিকটিমকে উত্তোলন এবং সরানোর প্রক্রিয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সুস্থতা নিশ্চিত করতে, অবিলম্বে চিকিৎসার সুবিধার্থে এবং আরো ভালো নিরাময়ের জন্য এই পদ্ধতিটি অপরিহার্য। আপনি যখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য বজায় রাখতে শিখে যাবেন, তখন আপনি নিরাপদে অন্য ব্যক্তিকে স্থানান্তরণ করতে পারবেন। আপনি যখন কাউকে ভারী তুলছেন, তখন সঠিক বডি মেকানিক্স আপনার পিঠের কোনো আঘাত প্রতিরোধ করতে সাহায্য করবে। আসুন রোগীদের উত্তোলন এবং সরানোর জন্য কিছু সাধারণ নিয়ম আমরা দেখে নিই। এই নিয়মগুলি আঘাতের সম্ভাবনা কমিয়ে দেয়। আপনার পা সঠিকভাবে অবস্থানে রাখুন। এগুলি একটি দৃঢ় সমতল পৃষ্ঠে এবং একটি আরামদায়ক প্রস্থে অবস্থান করা উচিত। পৃষ্ঠটি পিচ্ছিল বা অস্থির হলে অতিরিক্ত যত্ন নিন। আপনার পা দিয়ে তুলুন। আপনার পিঠ যতটা সম্ভব সোজা রাখুন এবং আপনার হাঁটুটাকে বাঁকান। কোমর বাঁকানোর চেষ্টা করবেন না এবং আপনার সঙ্গীর দিকে আপনি আপনার চোখ রাখুন। এই কৌশলটি পাওয়ার লিফট নামে পরিচিত। এক হাত দিয়ে উত্তোলন করার সময় উভয় পাশে বাঁকা এড়িয়ে চলুন। ধরার জন্য আপনার হাঁটু বাঁকান এবং আপনার পিঠ সোজা রাখুন। লিফটের সময় মোচড় কমিয়ে দিন। ওজন যতটা সম্ভব আপনার শরীরের কাছাকাছি রাখুন। এটি আঘাতের যে কোনো সম্ভাবনা কমিয়ে দেয়। রোগীকে সিঁড়িতে নিয়ে যাওয়ার সময় চাকাযুক্ত স্ট্রেচারের পরিবর্তে সিঁড়ির চেয়ার ব্যবহার করুন। যখনই সম্ভব আপনি সিঁড়ি বেয়ে পিছনের দিকে হাঁটার সময় একজন উদ্ধারকারীর দিকে আপনার নজর রাখুন। বাঁকানো বা পাশের অবস্থান থেকে উত্তোলন করবেন না। সামনের দিকে ঝুঁকে বা ভারসাম্যহীন অবস্থান থেকে উঠবেন না। উত্তোলন, টানা, ঠেলে, বহন, সরানো বা পৌঁছানোর জন্য এই নীতিগুলি প্রয়োগ করুন। আঘাত প্রতিরোধের চাবিকাঠি হলো মেরুদণ্ডের সঠিক প্রান্তিককরণ বা অ্যালাইনমেন্ট। নিচের পিঠের একটি স্বাভাবিক আভ্যন্তরীণ বক্ররেখা রাখুন। কবজি এবং হাঁটু স্বাভাবিক সারিবদ্ধভাবে রাখুন। এর জন্য হোমওয়ার্ক বা প্র্যাকটিস অপরিহার্য। একটি কাজের সময় সাথী উদ্ধারকারীদের সঙ্গে স্পষ্টভাবে এবং ঘন ঘন যোগাযোগ করুন। এমন কমান্ড ব্যবহার করুন যা দলের সদস্যদের বোঝা অত্যন্ত সহজ। শুরু থেকে শেষ পর্যন্ত মৌখিকভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করুন। একটি সক্রিয়, সুষম শারীরিক ফিটনেস প্রোগ্রাম সহায়ক হবে। এতে নমনীয়তা, কার্ডিওভাস্কুলার ব্যায়াম, শক্তি এবং পুষ্টির প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা উচিত। রোগীর চলন্ত কৌশলগুলোকে ইমার্জেন্সি মুভমেন্ট এবং নন ইমার্জেন্সি মুভমেন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। এমন পরিস্থিতিতে যেখানে জায়গাটি বিপজ্জনক, অবিলম্বে রোগীর যত্নের প্রয়োজন
বা জীবন রক্ষাকারী যত্নের প্রয়োজন এমন অন্য রোগীর কাছে পৌঁছানোর প্রয়োজন হয়, সেখানে জরুরি পদক্ষেপ বা ইমার্জেন্সি মুভমেন্ট করা হয়। যখন পরিস্থিতি জরুরি নয়, রোগী স্থিতিশীল থাকে বা আপনার কাছে পর্যাপ্ত সময় এবং কর্মী থাকে, তখন একটি অজরুরি বা নন ইমার্জেন্সি মুভমেন্ট পদক্ষেপ গ্রহণ করা হয়। ইমার্জেন্সি মুভমেন্ট দ্রুত করা হয়, মেরুদণ্ডের স্থিতিশীলতা থাকে না। এটি সঞ্চালিত হয় যখন দৃশ্যটি নিরাপদ থাকে না এবং রোগী ও উদ্ধারকারী উভয়ের জন্যই তাৎক্ষণিক বিপদের সম্ভাবনা থাকে। কিছু পরিস্থিতিতে জরুরি পদক্ষেপের প্রয়োজন হতে পারে, সেগুলি হলো আগুন বা আগুনের সম্ভাবনা, যা সর্বদা একটি মহাবিপদ হিসেবে বিবেচিত হয় রোগী এবং উদ্ধারকারীদের জন্য। বিস্ফোরণ বা বিস্ফোরণের সম্ভাবনা, যা সবসময় বিপজ্জনক। কিছু পরিস্থিতি থাকে যেখানে বিপদ থেকে রোগীকে রক্ষা করতে প্রায় অসম্ভব হয়ে ওঠে, যেমন অস্থির ভবন, ঘূর্ণিত গাড়ি, প্রতিকূল ভিড়, বিপজ্জনক উপকরণ, ছড়িয়ে পড়া পেট্রোল, চরম বিপজ্জনক আবহাওয়া। যত্নের প্রয়োজন এমন অন্যান্য রোগীদের অ্যাক্সেস পাওয়ার জন্যও জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। যখন রোগীর অবস্থা বা অবস্থানের কারণে জীবন রক্ষাকারী যত্ন নেওয়া যায় না, সেই পরিস্থিতিতে একটি জরুরি পদক্ষেপ নেওয়ার হয়। জরুরি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ হলো মেরুদণ্ডের আঘাতকে আরো বাড়িয়ে তোলার সম্ভাবনা। মেরুদণ্ডের যতটা সম্ভব সুরক্ষা আপনি প্রদান করুন। রোগীকে শরীরের দীর্ঘ অক্ষের দিকে টানুন। ঘাড় এবং কাঁধ থেকে মাথা দূরে না সরিয়ে হাত ও বাহু সুরক্ষিত করার চেষ্টা করুন। জরুরি স্থানান্তরের প্রয়োজন হলেই শুধুমাত্র আপনি রোগীকে সরান। কিছু ইমার্জেন্সি মুভমেন্টের উদাহরণ হলো শার্ট ড্রাগ, শোল্ডার বা ফোর আর্ম ড্রাগ, ব্ল্যাঙ্কেট ড্রাগ। জরুরি পদক্ষেপের অন্যান্য প্রকারগুলি হলো পিগি ব্যাক ক্যারি, ক্রাডেল ক্যারি, ফায়ার ফাইটার ক্যারি, ওয়ান রেস্কিউয়ার অ্যাসিস্ট, টু রেস্কিউয়ার অ্যাসিস্ট। আরও জানতে প্রতিটি ধরনে আপনি ক্লিক করুন। শার্ট ড্রাগ। ঘাড়ের পিছনে ব্যক্তির পোশাককে ধরুন। দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার জন্য বেশি পোশাককে ধরার চেষ্টা করুন। পোশাক ব্যবহার করে ব্যক্তিকে প্রথমে নিরাপদভাবে টানুন। এই পদক্ষেপের সময় ব্যক্তির মাথা পোশাক ও উদ্ধারকারীর হাত দ্বারা ক্রাডেলড হয়। এই পদক্ষেপটি ক্লান্তিকর এবং সঠিকভাবে করা হলেও উদ্ধারকারীর জন্য পিঠে চাপ সৃষ্টি করতে পারে। শোল্ডার ড্রাগ। পিছন থেকে রোগীর বগলের নিচে আপনার হাত রাখুন এবং রোগীর বাহু ধরুন। একটি ভারী রোগী সরাতে এটি ব্যবহৃত হয়। মাথা এবং ঘাড়ের জন্য কিছু সুরক্ষা প্রদান করুন। ব্ল্যাঙ্কেট ড্রাগ। রোগীর বিপরীতে কম্বলের অর্ধেক গোল করে রাখুন। রোগীকে আপনার হাঁটুর দিকে ঘুরিয়ে দিন যাতে আপনি তার নিচে কম্বল রাখতে পারেন। আস্তে আস্তে রোগীকে কম্বলের উপর টেনে আনুন। টানার সময় রোগীর মাথা যতটা সম্ভব নিচে রাখুন। পিগিব্যাক ক্যারি। রোগীকে আপনি দাঁড়াতে সহায়তা করুন। আপনার কাঁধের উপর তার বাহু রাখুন যাতে তারা আপনার বুক অতিক্রম করতে পারে। রোগীকে আপনি একটু ঝুঁকে পিছনের দিকে তাকে তুলে নিন। যখন সে তার বাহু দিয়ে আপনাকে ধরে থাকে, তখন আপনি রোগীর থাই দুটি চেপে ধরুন। তাকে আপনার পিছনে ঠিক করে ধরে রাখতে একটি উত্তোলন গতি ব্যবহার করুন। আপনার বাহুগুলি তার হাঁটুর নিচে দিয়ে দিন এবং তার কবজিটাকে ধরে নিন। ক্রাডেল ক্যারি। আপনার হাত দিয়ে রোগীর পিঠ জুড়ে একটি হাত রাখুন। আপনার অন্য হাতটি তার হাঁটুর নিচে রাখুন এবং রোগীকে উত্তোলন করুন। যদি আপনার রোগী সচেতন হয় তাহলে তাকে আপনার কাঁধের উপর হাত রাখতে বলুন। ফায়ার ফাইটার ক্যারি। রোগীকে তার পিঠে রাখুন এবং টেপ বা রোলার গজ দিয়ে তার হাতগুলিকে সুরক্ষিত করুন। রোগীর মাথার দিকে মুখ করে স্ট্রাডেল করুন এবং তারপর কুঁচকে যান। আপনার হাত দিয়ে রোগীর হাঁটুটিকে ধরুন। রোগীর মাথা যতটা সম্ভব নিচু রাখুন। ওয়ান রেস্কিউয়ার অ্যাসিস্ট। আপনার ঘাড়ের চারপাশে রোগীর হাত রাখুন। তার হাত আপনার হাতে ধরুন। আপনার অন্য হাত রোগীর কোমরের চারপাশে রাখুন। তাকে নিরাপদে হাঁটতে সাহায্য করুন।
বিপদের মাত্রা বাড়লে কৌশল পরিবর্তন করতে আপনি প্রস্তুত থাকুন। বাধা, অসম ভূখণ্ড ইত্যাদি সম্পর্কে রোগীর সাথে যোগাযোগ করতে কখনোই ভুলবেন না। টু রেস্কিউয়ার অ্যাসিস্ট। রোগীর হাত দুটি দুইজন উদ্ধারকারীর কাঁধের আশেপাশে রাখুন। প্রত্যেক উদ্ধারকারী রোগীর একটি হাত ধরবে। রোগীর কোমরের চারপাশে উদ্ধারকারীরা একটি খালি হাত রাখে। তারপর রোগীকে সুরক্ষিত স্থানে পৌঁছাতে সাহায্য করে। এবার নন ইমার্জেন্সি মুভমেন্ট। নন ইমার্জেন্সি মুভমেন্ট অন্যান্য অপ্রশিক্ষিত কর্মী বা দর্শকদের সাহায্যে করা উচিত। রোগীর অতিরিক্ত আঘাত প্রতিরোধের পাশাপাশি রোগীর অস্বস্তি এবং ব্যথা এড়াতে আপনি আলাদা যত্ন নিন। যখনই সম্ভব ন্যূনতম 3 জন উদ্ধারকারী ব্যবহার করুন। যদি সম্ভব হয় সর্বদা মেরুদণ্ডের আঘাত প্রাপ্ত আছে বলে আপনি সন্দেহ করুন এবং নড়ার আগে বা মুভমেন্ট করার আগে একটি ব্যাকবোর্ডে সম্পূর্ণ মেরুদণ্ডের স্থিতিশীলতা প্রদান করুন। উদাহরণস্বরূপ গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত একজন রোগীকে ভালোভাবে দেখা গেলেও তাকে সব সময় স্থির রাখা উচিত। যেখানে জীবন হানির কোনো তাৎক্ষণিক ভয় নেই সেখানে রোগীকে শুধুমাত্র নন ইমার্জেন্সি মুভমেন্ট ব্যবহার করে পরিবহনের জন্য প্রস্তুত হলেই স্থানান্তরিত করা উচিত। কিছু নন ইমার্জেন্সি মুভমেন্টগুলি হলো ডাইরেক্ট গ্রাউন্ড বা বেড লিফট এবং এক্সট্রিমিটি লিফট। আরো জানতে প্রতিটি ধরনে আপনি ক্লিক করুন। ডাইরেক্ট গ্রাউন্ড লিফট। ডাইরেক্ট গ্রাউন্ড লিফট হলো একটি 3 জন উদ্ধারকারীর একটি অজরুরি পদক্ষেপ যা একজন রোগীকে মাটি বা মেঝে থেকে বিছানা বা স্ট্রেচারে নিয়ে যেতে ব্যবহার করা যেতে পারে। সম্ভাব্য ঘাড় বা মেরুদণ্ডের আঘাতের রোগীদের জন্য এই পদক্ষেপটি ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। যদিও এটি 2 ব্যক্তি দ্বারা সঞ্চালিত করা যেতে পারে কিন্তু 3 জনের দ্বারাই এটা সুপারিশ করা হয়। সরাসরি গ্রাউন্ড লিফট করার জন্য রোগীকে মুখ উপরের দিকে করে শুয়ে থাকতে বলা হয় বা সুপাইন পজিশনে রাখা হয় এবং তার বাহু বুকে রাখতে হয়। আপনি এবং আপনার সাহায্যকারীদের রোগীর এক পাশে লাইন করে অবস্থান করা উচিত। একজন উদ্ধারকারী রোগীর মাথার কাছে, অন্যটি তার মাঝামাঝি অংশে এবং তৃতীয়টি পায়ের কাছাকাছি থাকা উচিত। প্রত্যেক উদ্ধারকারীকে হাঁটু গেড়ে অবস্থান নিতে হবে যারা রোগীর কাছাকাছি থাকবে। মাথার কাছে উদ্ধারকারীকে রোগীর ঘাড়ের নিচে একটি হাত রাখতে হবে এবং মাথাটি ভালো করে ধরার জন্য কাঁধকে ভালোভাবে ধরতে হবে। অন্য হাতটি পিঠের নিচে কোমরের ঠিক উপরে রাখতে হবে। দ্বিতীয় উদ্ধারকারীকে তার মাঝামাঝি অংশে একটি হাত কোমরের উপরে এবং একটি হাত নিতম্বের নিচে রাখতে হবে। তৃতীয় উদ্ধারকারী তার একটি হাত রোগীর হাঁটুর নিচে এবং অন্য হাতটি গোড়ালির নিচে রাখতে হবে। প্রথমে উদ্ধারকারী সংকেতের মাধ্যমে প্রত্যেকের উচিত রোগীকে তার হাঁটুর স্তর পর্যন্ত তোলা। তারপর দ্বিতীয় সংকেতের দ্বারা উদ্ধারকারীদের উচিত রোগীকে তাদের বুকের দিকে ঘুরিয়ে নেওয়া এবং তৃতীয় সংকেত বা অবশেষ সিগন্যালের দ্বারা রোগীকে ধরে রেখে প্রত্যেককে দাঁড়াতে হবে। রোগীকে আবার সুপাইন পজিশনে রাখার সময় হলে আপনি এর ঠিক বিপরীত প্রক্রিয়া অনুসরণ করবেন। এক্সট্রিমিটি লিফট। একটি এক্সট্রিমিটি লিফটের জন্য 2 জন লোকের প্রয়োজন। এই লিফটটি একজন রোগীকে মাটি থেকে চেয়ার বা স্ট্রেচারে নিয়ে যাওয়ার জন্য আদর্শ। এটি একজন রোগীকে চেয়ার থেকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার জন্যও ব্যবহার করা যেতে পারে। তবে যদি মাথা, ঘাড়, মেরুদণ্ড, কাঁধ, নিতম্ব বা হাঁটুতে আঘাতের সম্ভাবনা থাকে বা স্থির না হওয়া অঙ্গগুলির কোনো সন্দেহভাজন ফ্র্যাকচারের সম্ভাবনা থাকে তবে এটি ব্যবহার করা উচিত নয়। রোগীর হাঁটু নমনীয় করে মুখটিকে উপরের দিকে করে শুইয়ে দেবার দরকার। আপনি রোগীর মাথার কাছে হাঁটু গেড়ে বসুন। তার কাঁধের নিচে আপনার হাত রাখুন। আপনার সহকারীকে রোগীর পায়ের কাছে দাঁড়াতে বলুন এবং তার কোমর ধরতে বলুন। আপনার সাহায্যকারীকে রোগীকে বসার অবস্থানে টেনে আনতে নির্দেশ করুন। ঠিক তখনই আপনি রোগীকে কাঁধ থেকে ধাক্কা দেবেন। সন্দেহভাজন ফ্র্যাকচারের কোনো চিহ্ন থাকলে আপনার সহকারীকে রোগীর হাত দিয়ে টানতে দেবেন না। রোগীর বগলের নিচে আপনার হাত স্লিপ করুন এবং কবজি ধরে নিন। একবার রোগী আধা বসা অবস্থানে থাকলে আপনার সহকারীকে নিচু করে হাঁটুর পিছনে রোগীর পা ধরতে বলুন। এরপরে আসুন একজন রোগীর বিভিন্ন অবস্থান সম্পর্কে আমরা একটু শিখে নিই।
একজন রোগীকে কি অবস্থানে রাখবেন তা রোগীর অবস্থার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, শকের লক্ষণ দেখা যায় এমন রোগীকে শক পজিশনে রাখা যেতে পারে, যেমন মেরুদণ্ডকে লম্বা ব্যাকবোর্ড বরাবর রাখা অবস্থায় পা দুটিকে 20 থেকে 30 সেন্টিমিটার উঁচুতে রাখা। শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত রোগী আরো আরামদায়ক অবস্থানে যেতে পারে যদি না কোনো আঘাত সেই অবস্থানে যেতে বাধা দেয়। এই রোগীরা সাধারণত উঠে বসতে চান। পেটে ব্যথার রোগীরা সাধারণত পা টানিয়ে এক পাশে থাকতে চান। একজন প্রতিক্রিয়াশীল রোগী যিনি বমি বমি ভাব বা বমি করছেন তাকে আরামের অবস্থানে থাকতে দেওয়া উচিত যদি সেরকম কোনো চোট বা আঘাত তাকে বাধাপ্রাপ্ত না করে। রোগীর শ্বাসনালী পরিচালনা করার জন্য আপনি সর্বদা প্রস্তুত থাকুন। ট্রমা রোগীদের বিশেষত মেরুদণ্ডের আঘাতের হওয়ার সম্ভাবনা থাকে। তাদের একটি দীর্ঘ ব্যাকবোর্ডে মেরুদণ্ড বরাবর যথাযথভাবে স্থির রাখা উচিত। রোগীকে রিকভারি পজিশনে রাখুন যদি অজ্ঞান হয় বা অন্য কোনো বাধা না থাকে। স্পষ্টতই প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। ঘটনাস্থলের অবস্থা এবং রোগীর অবস্থা রোগীর জন্য একটি ভালো অবস্থান নির্দেশ করবে। আসুন আমরা পরবর্তীতে রোগী বহন করার সরঞ্জাম সম্পর্কে শিখে নিই। ইএমটি বা ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান এবং অ্যাডভান্সড লাইফ সাপোর্ট বা এএলএস কর্মীরা প্রায়শই ইমার্জেন্সি মেডিকেল রেসপন্ডারদেরকে রোগীকে পরিবহনের জন্য প্রস্তুত করতে এবং রোগীদের অ্যাম্বুলেন্সে তোলা এবং লোড করতে সহায়তা করতে বলে থাকেন। এই কাজগুলিতে সাহায্য করার জন্য আপনাকে অবশ্যই ব্যবহৃত বিভিন্ন বহন এবং প্যাকেজিং ডিভাইসগুলির সাথে পরিচিত হতে হবে। অনেক ইমার্জেন্সি মেডিকেল রেসপন্ডার কোর্সে ইমোবিলাইজেশন ইকুইপমেন্টের তথ্য এবং অনুশীলন অন্তর্ভুক্ত থাকে না। এই ধরনের সরঞ্জামগুলির মধ্যে রয়েছে স্ট্রেচার এবং রোগীদের নিরাপদে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা অন্যান্য ডিভাইস। এই ধরনের সরঞ্জাম ব্যবহারের সাথে আপনার সম্পূর্ণ পরিচিত হওয়া উচিত। আপনাকে অবশ্যই এই জাতীয় সরঞ্জামের সীমাবদ্ধতাগুলিও জানতে হবে। এই সরঞ্জামগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক কিছু এই ধরনের যন্ত্রপাতি। কিছু রোগী বহন করার সরঞ্জামগুলি হলো হালকা ওজনের বহনযোগ্য স্ট্রেচার, হুইল স্ট্রেচার, স্কুপ স্ট্রেচার, ভেস্ট টাইপ এক্সট্রিকেশন ডিভাইস, ড্র সিট, স্পাইন বোর্ড বা ব্যাকবোর্ড এবং ইম্প্রোভাইজড স্ট্রেচার। আরো জানতে আপনি প্রতিটি সরঞ্জামে ক্লিক করুন। হালকা ওজনের বহনযোগ্য স্ট্রেচার। হালকা ওজনের পোর্টেবল স্ট্রেচার ভাঁজ বা ফ্ল্যাট স্ট্রেচার নামেও পরিচিত। এটি একটি স্ট্যান্ডার্ড চাকাযুক্ত স্ট্রেচারের তুলনায় অনেক হালকা এবং রোগীকে সিঁড়ি থেকে নিচে বা আঁটো-সাঁটো জায়গায় বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক সহজ হয়। পোর্টেবল স্ট্রেচার ক্যানভাস, অ্যালুমিনিয়াম বা ভারী প্লাস্টিক হতে পারে এবং সহজ স্টোরেজের জন্য এগুলি সাধারণত ভাঁজ বা রোল আপ করা যেতে পারে। অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের স্ট্রেচারগুলি এখন সাধারণত ব্যবহৃত হয় কারণ এটিকে জীবাণুমুক্ত করা অত্যন্ত সহজ। এবার আমরা হুইল স্ট্রেচার সম্পর্কে জানব। অ্যাম্বুলেন্সের জন্য সাধারণত চাকা স্ট্রেচার ব্যবহার করা হয়। এটি একটি পরিবর্তনশীল উচ্চতা চাকাযুক্ত ফ্রেমে একটি সংকুচিত চাকাযুক্ত স্ট্রেচার। রোগীকে পরিবহনের সময় এর একটি অংশে লক সিস্টেম থাকে এবং সেটিকে অ্যাম্বুলেন্সের সঙ্গে তালা দেওয়ার ব্যবস্থা থাকে যাতে চলাচলের সময় বেশি সেটি নড়াচড়া না করতে পারে। স্ট্রেচারটি সাধারণত একটি ডিসপোজেবল সিট দিয়ে আবৃত করা হয় যাতে প্রতিটি রোগী স্থানান্তরণের পর পরিষ্কার করা হয় যাতে রোগী সংক্রমণের বিস্তার থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। এর মূল কাজ হলো রোগীদের হাসপাতালে স্থানান্তরিত করা। স্কুপ স্ট্রেচার। স্কুপ স্ট্রেচার বা ক্ল্যামসেল রাভারসান অর্থোপেডিক স্ট্রেচার বা শুধু স্কুপ আহত ব্যক্তিদের সরানোর জন্য বিশেষভাবে ব্যবহৃত এটি একটি ডিভাইস। এটি প্রায়শই মাটি থেকে লোকেদের তুলতে ব্যবহৃত হয় যাদের মেরুদণ্ডের আঘাত হতে পারে। অজ্ঞানতার কারণে অথবা ট্রমার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাদের এতে উত্তোলন করতে হবে। ভেস্ট টাইপ এক্সট্রিকেশন ডিভাইস। ভেস্ট টাইপ এক্সট্রিকেশন ডিভাইসগুলি রোগীর মাথা, ঘাড় এবং মেরুদণ্ডকে স্থিতিশীল করে একজন বসে থাকা রোগীকে বের করার সুবিধা প্রদান করে। এটি সাধারণত যানবাহন থেকে রোগী নিষ্কাশনে ব্যবহৃত হয়।
বিভিন্ন ধরনের ভেস্ট টাইপ এক্সট্রিকেশন ডিভাইস হলো স্টেয়ার চেয়ার, বাস্কেট চেয়ার এবং ফ্লেক্সিবল স্ট্রেচার। স্টেয়ার চেয়ার, সিঁড়ি চেয়ার বা স্টেয়ার চেয়ার উদ্ধারকারীদের উপবিষ্ট মেডিকেল রোগীদের সিঁড়ি দিয়ে নিচে এমন জায়গার মধ্য দিয়ে যেতে সাহায্য করে যেখানে একটি সাধারণ ঐতিহ্যগত স্ট্রেচার ব্যবহার করা যায় না। নতুন ব্র্যান্ডগুলি ক্যানভাস বা শক্ত প্লাস্টিকের আসন সহ মজবুত ফোল্ডিং ফ্রেম দিয়ে তৈরি হয় এবং এটিকে সংরক্ষণ করা সহজ। তাদের চাকা রয়েছে যা উদ্ধারকারীদের সমতল পৃষ্ঠের উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিছু মডেলের একটি ট্র্যাক্টর ট্রেড মেকানিজম থাকে যা তাদের সহজে সিঁড়ি দিয়ে নিচের দিকে কাত হয়ে স্লাইড করতে দেয়। বাস্কেট স্ট্রেচার, বাস্কেট স্ট্রেচার ধাতু বা শক্তিশালী সিনথেটিক উপাদান দিয়ে তৈরি যেখানে একজন রোগীকে রাখা হয় যাতে তাকে দুর্ঘটনা বা অন্যথায় দুর্গম স্থান থেকে জরুরি চিকিৎসা পরিষেবা দ্বারা নিরাপদে বের করে দেওয়া যায়। স্ট্রেচারটি দড়ি দিয়েও তোলা যেতে পারে। বাস্কেট স্ট্রেচারটি স্ট্রোক স্ট্রেচার নামেও পরিচিত। ফ্লেক্সিবল স্ট্রেচার, ফ্লেক্সিবল স্ট্রেচার রাবারাইজড ক্যানভাস বা অন্যান্য নমনীয় উপাদান যেমন ভারী প্লাস্টিকের দ্বারা তৈরি হয়, তাই সেলাই করা কাঠের স্ল্যাট দিয়ে তৈরি হয়। নমনীয় স্ট্রেচারে সাধারণত প্রতিটি পাশে 3টি বহনকারী হ্যান্ডেল থাকে। এর নমনীয়তার কারণে এটি সীমাবদ্ধ স্থান বা সরু হলওয়েতে উপযোগী হতে পারে। ড্র সিট, একটি ড্র সিট হলো একটি ছোট বিছানার চাদর যা রোগীর উপরের পিঠ এবং উরুর মধ্যবর্তী স্থানকে ঢেকে রাখার জন্য একটি গদির নিচে সিটের মাঝখানে আড়াআড়ি ভাবে রাখা হয়। এটি প্রায়ই রোগীদের সরানোর জন্য চিকিৎসা পেশাদারদের দ্বারা ব্যবহৃত হয়। এটি প্লাস্টিক, রাবার বা তুলো দিয়ে তৈরি হতে পারে এবং এটি একটি নিয়মিত সিটের আকারের প্রায় অর্ধেক হয়। এটি একটি গদি প্যাডের জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি একটি রাবার গদি ব্যবহার করা হয়। ড্র সিটটি বিছানার পাশে আটকে থাকতে পারে বা নাও থাকতে পারে। ব্যাকবোর্ড, ব্যাকবোর্ড হলো একটি শক্ত বোর্ড যার উপরে একজন আহত ব্যক্তি, বিশেষ করে ঘাড় বা মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে স্থিতিশীল করা হয় এবং পরিবহনের সময় আরো আঘাত রোধ করার জন্য স্থির করা হয়। এই ডিভাইসগুলি সাধারণত স্প্লিন্টার প্রতিরোধী কাঠ বা সিনথেটিক উপাদান দিয়ে তৈরি হয় যা রক্ত শোষণ করবে না। তাদের সাধারণত হ্যান্ড হোল্ড বা বহন করার জন্য স্ট্র্যাপ থাকে। এটি দুই ধরনের হয়ে থাকে। লং ব্যাকবোর্ড, এটি 6 থেকে 7 ফুট লম্বা হয়। শুয়ে থাকা অবস্থায় রোগীদের জন্য ব্যবহৃত যাদের স্থিতিশীল করার প্রয়োজন হয়। শর্ট ব্যাকবোর্ড, এটি 3 থেকে 4 ফুট লম্বা হয়। ঘাড় বা মেরুদণ্ডের আঘাতের সন্দেহ হলে গাড়ি থেকে রোগীদের সরাতে প্রাথমিকভাবে এটি ব্যবহৃত হয়। ব্যাকবোর্ডটি রোগীর পিঠ এবং আসনের মধ্যে স্লাইড করা হয়। ছোট ব্যাকবোর্ডে একটি সার্ভাইকাল কলার পরিয়ে সুরক্ষিত করে রোগীকে গাড়িতে তার বসার অবস্থান থেকে লং ব্যাকবোর্ডে সুপাইন অবস্থানে সরিয়ে নেওয়া যেতে পারে। ভেস্ট টাইপ ডিভাইসগুলো প্রায়ই একটি ছোট ব্যাকবোর্ড হিসেবে ব্যবহৃত হয়। ইম্প্রোভাইজড স্ট্রেচার, ইম্প্রোভাইজড স্ট্রেচারটিও দুটি কাঠের বা বাঁশের খাদ এবং টি শার্ট দিয়েও তৈরি করা যেতে পারে। শুধু টি শার্টের দুটি বাহু দিয়ে শ্যাফট ঢুকিয়ে ইম্প্রোভাইজড স্ট্রেচার বানানো যেতে পারে, যেভাবে চিত্রে ব্যাখ্যা করা হয়েছে। দুটি টি শার্ট ইম্প্রোভাইজড স্ট্রেচারের ওজন বহন ক্ষমতা আরো শক্তিশালী করতে ব্যবহার করা যেতে পারে। এইবার এই সমস্ত প্রতিকূল অবস্থায় স্বেচ্ছাসেবকরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে সেই বিষয়ে আমরা জানব। স্বেচ্ছাসেবকরা এই সমস্ত পরিস্থিতিতে বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারেন। স্বেচ্ছাসেবকরা ঘটনার স্থানে উপস্থিত বিপদগুলিকে পরিষ্কার করে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিক্রিয়াকারীদের সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা উদ্ধারকারীদের সাহায্য করতে পারে আহতদের ম্যানুয়ালি বা স্ট্রেচারে বহন করতে। তারা আহতদের ড্রেসিং এবং স্থিতিশীল করার ক্ষেত্রে এমএফআর বা মেডিকেল ফার্স্ট রেসপন্ডারকে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকদের অবশ্যই সচেতন হতে হবে যে কিছু রোগীর অবস্থার জন্য বিশেষ কৌশলের প্রয়োজন, যাতে আঘাতগুলি আরো বাড়তে না পারে। এই ধরনের পরিস্থিতিতে একজন ডাক্তারের জন্য তাদের অপেক্ষা করা উচিত। স্বেচ্ছাসেবকরা বেসিক লাইফ সাপোর্ট বা মৌলিক জীবন সমর্থন ব্যবস্থার রক্ষণাবেক্ষণে চিকিৎসা কর্মীদের সাহায্য করতে পারে। এর সাথে সাথে আমরা এই মডিউলটি শেষ করতে এসেছি। এই মডিউলে আলোচনা করার মূল বিষয়গুলি হলো
বডি মেকানিক্স বলতে বোঝায় আঘাত কমানোর জন্য রোগীদের উত্তোলন এবং সরানো সহজতর করার জন্য আমাদের শরীরের সঠিক ব্যবহার। একজন উদ্ধারকারীর দ্বারা শরীরের মেকানিক্সের সঠিক এবং দক্ষ ব্যবহার ঘটনাস্থল বা অপারেশনাল এলাকা থেকে রোগী বা ভিকটিমকে উত্তোলন এবং সরানোর প্রক্রিয়ায় সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে নিয়ে যাওয়ার কৌশলগুলিকে ইমার্জেন্সি মুভ এবং নন ইমার্জেন্সি মুভ হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। ইমার্জেন্সি মুভ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ হলো মেরুদণ্ডের আঘাতকে আরো বাড়িয়ে তোলার সম্ভাবনা। নন ইমার্জেন্সি মুভমেন্ট অন্যান্য প্রশিক্ষিত কর্মী এবং দর্শকদের সাহায্যে করা উচিত। ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান বা ইএমটি এবং অ্যাডভান্সড লাইফ সাপোর্ট বা এএলএস কর্মীরা প্রায়ই জরুরি অবস্থায় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্ডারদের রোগীকে পরিবহনের জন্য প্রস্তুত করতে এবং রোগীদেরকে অ্যাম্বুলেন্সে লোড করতে সাহায্য করার জন্য বলে থাকেন। সুতরাং প্রতিক্রিয়াকারীদের জন্য রোগীদের উত্তোলন এবং সরানোর বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং কৌশলগুলি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিষয় সম্পর্কে আপনি কতটা বুঝেছেন সেটা পরীক্ষা করার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। সমস্ত প্রশ্নের সমান মান আছে। পরীক্ষা পাস করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে রোগীদের লিফটিং এবং মুভিং মডিউলটি সম্পন্ন করেছেন।